অ্যাড্রিয়ান লুনাকে সাইন করাতে চেয়েছিল মোহনবাগান, তবে কি রফসানের রবিনোর ডিল থেকে পিছু পা হচ্ছে মোহনবাগান? হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। ভিডিওতে আলোচনা করে দেবো মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কে হতে পারে। তবে তার আগে ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা আলোচনা করা যাক। কালকে ইন্ডিয়ান টিম খেলতে নামছে কাফা নেশনস কাপে, তবে অন দ্য ফিল্ড খেলার থেকে অফ দ্য ফিল্ড খেলা আজকে বেশি হয়েছে। কারণ আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল আইএসএল নিয়ে এআইএফএফ ও এফএসডিএল এর মধ্যে। যে হিয়ারিংয়ে প্রথমে এটা স্পষ্ট হয়ে গেল যে এফএসডিএল দীর্ঘ 15 বছর আইএসএল চালানোর পর আইএসএল থেকে বিদায় নিচ্ছে, অর্থাৎ এফএসডিএল এখন রেডি আছে তাদের এক্সক্লুসিভ রাইট ছেড়ে দিতে ও নতুন করে কোনো এমআরএ ডিল সাইন না করতে। এর ফলে আমরা হয়তো ফিফা ব্যান্ডটাকে আমন্ত্রণ করতে চলেছি এবং আইএসএলও বন্ধ হয়ে যেতে চলেছে। কেন, আমি ভিডিওর শেষে ভালো করে আপনাদের বুঝিয়ে বলবো। প্রথমেই আসি আজকে হিয়ারিংয়ে কী কী হলো। আজকের হিয়ারিংয়ে প্রথমেই এফএসডিএল তাদের এক্সক্লুসিভ রাইট ছেড়ে দিতে রাজি আছে এই নিয়ে কথাটা বলে, এবং তাদের যে পড়ে থাকা পেন্ডিং অ্যামাউন্টটা, যেটা ওই 25 কোটি টাকা ছিল, তার মধ্যে 12.5 কোটি তো আগেই দিয়ে দিয়েছিল এবং কথা দিয়েছে পরবর্তী 2 মাসের মধ্যে 12.5 কোটি টাকাটা পে করে দেবে। এরপর এআইএফএফ জানায় নতুন করে অক্টোবর 15-র মধ্যে টেন্ডার রিলিজ করবে, যাতে নতুন নতুন কোম্পানিরা এসে আইএসএলের জন্য বিড করতে পারে, এবং সেখান থেকে যে সর্বশ্রেষ্ঠ বিডটা পাওয়া যাবে সেই বিড অনুসারে সেই কর্তৃপক্ষই আইএসএলকে হোস্ট করার বা অর্গানাইজ করার সুযোগ পাবে। ভুল বলছি, আইএসএল না, হয়তো নতুন কোনো লিগ যেটা অর্গানাইজ করার সুযোগ পাবে। এবং সবার শেষে এআইএফএফ এটাও বলেছে তাদের সেই কাজটি অবশ্যই ডিসেম্বরের মধ্যে করতে হবে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে যেন আইএসএল তারা শুরু করতে পারে, এটা তাদের অবশ্যই লিখিতভাবে দিতে হবে। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে নভেম্বরের 18 তারিখের আগে কখনোই আইএসএল শুরু হওয়া সম্ভব ছিল না, তো এটাই এখন হচ্ছে ডিসেম্বরে আইএসএল শুরু হলেও হতে পারে। আইএসএল নয়, হয়তো নতুন কোনো লিগ। এছাড়াও আরেকটি কথা বলেছে, তারা চেয়েছে যেন সেপ্টেম্বর থেকে সুপার কাপ শুরুর মাধ্যমে এবার সিজনটা শুরু করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি তাদের যে লিখিত যে ড্রাফটটা এসেছে সেখানে সেপ্টেম্বরের কথা কিন্তু উল্লেখ করা নেই। সেপ্টেম্বরে হয়তো টিমেরা প্রি সিজন শুরু করবে এবং অক্টোবরেই অ্যাকচুয়ালি সুপার কাপ শুরু হতে চলেছে। এই বিষয়ে কনফার্ম আপডেট এলে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানাচ্ছি। এবার আসি ইন্ডিয়ান ফুটবল ও আইএসএলের ওপর। এফএসডিএল যেহেতু তাদের রাইট ছেড়ে দিচ্ছে, তো তার বদলে এআইএফএ 15 তারিখের মধ্যে সব কোম্পানিদের নতুন করে টেন্ডার দিতে বলেছে। কিন্তু আমরা অবশ্য সকলেই জানি ইন্ডিয়ার ফুটবল থেকে রেভিনিউর পরিমাণটা অত্যন্ত কম, যে কারণে এতগুলো আইএসএল কাপ লসে চলছে, এবং এফএসডিএলও এত বছর ধরে লসে রান করেছে এবং এআইএফএফকে 50 কোটি টাকা করে দিয়ে গেছে প্রতি বছর। সেই থেকে প্রশ্নটা এখন এটাই থাকবে যে অন্য কোনো ক্লাব, অন্য কোনো কোম্পানি তারা কি এই আইএসএলের জন্য বিড করবে, বা যদি বিডও করে সেক্ষেত্রে বিডের অ্যামাউন্টটা যথেষ্ট কম হতে পারে। ওই যে আগে আইএফএফ 50 কোটি টাকা করে পেত, সেই টাকাটার থেকে অনেক কম টাকাও পেতে পারে, যার ফলে পড়তে পারে আইএসএলের মান। কারণ এই আইএসএলের মানটা যতটা পরিমাণে উঠেছিল, তার আগে কিন্তু আই লিগের মানটা তেমন ছিল না। আগে আই লিগের আমরা 120টা ম্যাচের মধ্যে 50টা ম্যাচ দেখতে পেতাম, বাদবাকি ম্যাচ দেখতে পেতাম না। এত ভালো ব্রডকাস্টার, এত ভালো টিভি রাইটস, এত কিন্তু আগে এত ভালো ছিল না ইন্ডিয়ান ফুটবলে, যেটা এফএসডিএল আসার পর অনেকটা ইমপ্রুভ করেছিল। কিন্তু নতুনভাবে যারা আসবে তারা তো এক প্রকার তাদের বাজেট দেখে প্রফিট করার জন্যই আসতে চলেছে, তো তারা অবশ্যই দেখবে যেন তাদের প্রফিটটা রেখে কোনোভাবে উপার্জন করা যায়। তো সেক্ষেত্রে হয়তো আমরা আবার সেই আগের আই লিগের দিনে ফিরে যেতে পারি, যেখানে প্রপারলি কোনো মাঠ ভালো থাকবে না। দ্বিতীয়ত হতে চলেছে যে আমাদের ব্রডকাস্টিং রাইট ভালো থাকবে না, আমরা সব ম্যাচ দেখতেও পর্যন্ত নাও পারতে পারি। এরপর আসি দ্বিতীয় আপডেটে। আপনারা সকলেই জানেন ফিফার তরফ থেকে এআইএফএফকে একটা চিঠি পাঠানো হয় যে ফিফা ব্যান নিয়ে। সেই বিষয়ে আজকে হিয়ারিংয়ে লিটারালি কোনো কথাই বলা হয়নি, লাইক জাস্ট ইগনোর করে দেওয়া হয়েছে। তারা বুঝতে পারছে যে কী হতে চলেছে। কারণ যদি আমরা ঠিক টাইমে আইএসএল চালু না করতে পারি এবং দ্বিতীয়ত নিজের কনস্টিটিউশন বডি না তৈরি করতে পারি, সেক্ষেত্রে ফিফার ব্যান আসা অবধারিত। আর এইভাবে যে ব্যাপারটা চলছে সেটাই হয়তো আসতে চলেছে। তো মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মহিলা টিম, এফসি গোয়া, যারা এসিএলে ভালো পারফরমেন্স করতে জন্য আশাবাদী, এত টিম তৈরি করছে। অন্যদিকে ইন্ডিয়ান উমেন্স টিম, যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দরকারে এক প্রকার কড়া নাড়ছে, ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে, তাদের সব স্বপ্ন হয়তো বৃথা হয়ে যেতে পারে। এটা আমরা আগেও দেখেছি 2022 সালে, যখন গোকুলাম কেরালার মহিলা দল চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য গেছিলো, কিন্তু তাদের ফিরে আসতে হয় ফিফা ব্যান পাওয়ার জন্য। তখনও সুপ্রিম কোর্ট ফিফাকে কম ভেবেছিল এবং তারা বলেছিল যে ফিফা ব্যান তো এমনিই বলেছে ফিফা ব্যান না আসতে পারে, কিন্তু সেবারেও ফিফা ব্যান এসেছিলো, এবারেও হয়তো ফিফা ব্যান আসতে পারে। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি এটাই যে আইএসএল হয়তো ডিসেম্বর থেকে শুরু হতে পারে নতুন কোনো কোম্পানির আন্ডারে, বা এফএসডিএল চাইলে এফএসডিএলও বিট করতে পারে, কিন্তু আইএসএলের ম্যান আগের থেকে পড়তে চলেছে, এবং ঠিক টাইমে যদি আমরা নিজেদের কনস্টিটিউশন বডি তৈরি না করতে পারি, সেক্ষেত্রে আমরা ব্যান খেতে চলেছি। যদিও এখনও সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টটা আসেনি, যেটা আসতে চলেছে সোমবার, সেদিন স্পষ্ট হবে ইন্ডিয়ান ফুটবল
অগ্রগতির দিকে এগোচ্ছে না আরও 10 বছর পিছিয়ে যেতে চলেছে? খালি আজকের হিয়ারিং থেকে একটাই ভালো জিনিস এসেছে যে সুপার কাপের বিষয়ে আমরা একটা আপডেট পেয়েছি, অক্টোবর থেকে হয়তো সুপার কাপ শুরু হতে পারে। ও হ্যাঁ, এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এআইএফএফ যদি এখন চায় নতুন করে ইলেকশন করাতে, সেক্ষেত্রেও ফিফা ব্যান আমরা পেতে চলেছি। কারণ ফিফাতে নিয়ম আছে যে কোনো থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স ফিফা গ্রাহ্য করে না। কারণ ফিফার কাছে এখন যেহেতু কল্যাণ চৌবের যে টিমটা আছে তারাই হচ্ছে এআইএফএফের আসল ব্যক্তি। তো যদি কোনো নতুনভাবে ইলেকশন হয় সেক্ষেত্রেও ইন্ডিয়া ফিফা ব্যান আসতে চলেছে, এই সমস্যাগুলো আমরা পড়তে চলেছি। এবার আসি মোহনবাগানের আপডেটে। মোহনবাগানের লাস্ট কদিন ধরে তো নতুন প্লেয়ারের রিউমার চলেই যাচ্ছে, কিন্তু ষষ্ঠ বিদেশিকে আমরা এখনও অবধি জানিই না। আজকে মার্কাস মার্গুলো একটা টুইট করেন যেখান থেকে জানা যাচ্ছে যে মোহনবাগান এনকোয়ারি করেছিল অ্যাড্রিয়ান লুনাকে সাইন করার জন্য। আমি অ্যাকচুয়ালি এই সাইনিংটার দিকে একটুখানি আশ্চর্য হলাম। কারণ হচ্ছে আদ্রিয়ান লুনা কিন্তু আগের বছর তেমন ফর্মেও ছিল না, অফ ফর্মেই বেশিরভাগ টাইমটা ছিল। তবে অ্যাড্রিয়ান লুনার যেহেতু 2027 সাল অবধি কেরালা ব্লাস্টার্সের সাথে চুক্তিবদ্ধ আছে এবং কেরালা ব্লাস্টার্স ট্রান্সফার ফি তো চার্জ করবেই, তার উপর অ্যাড্রিয়ান লুনার ট্রান্সফার ভ্যালুটাও অনেক বেশি, সেই কারণে কস্ট বেশি হওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট এই ডিলটা থেকে পিছু পাওয়া হয়েছে। এবার আপনাদের মনের মধ্যে এখন প্রশ্ন আসতেই পারে, আগে জুয়ান মুনিস, এখন অ্যাড্রিয়ান লুনা, এই জাতীয় প্লেয়াররা মেনলি হচ্ছে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, যারা রাইট উইং ও লেফট উইং দু জায়গা দিয়ে খেলতে পারে। অন্যদিকে রবসানও কাইন্ড অফ সেম প্রোফাইলের প্লেয়ার, যদিও বা রবসান লেফট দিয়ে খেলতে পছন্দ করে, মাঝে মাঝে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার খেলে। তো রবসানের ডিল কি ভেস্তে গেছে এবং তার বদলে মোহনবাগান কি নতুন নতুন প্লেয়ার ট্রাই করছে? সত্যি বলতে আমি লাস্ট যে আপডেট জানি আর আমার কাছে যে সোর্স আছে সেই অনুযায়ী রবসানের ডিলটা যে জায়গায় ছিল সেখান থেকে তো পিছিয়ে পাওয়ার কোনো জায়গা ছিল না। অন্যদিকে দেবাশিস দত্তও বলেছিল যে মোহনবাগানে এখন সপ্তম বিদেশি আসার কোনো চান্স নেই, ষষ্ঠ বিদেশিকে এই সপ্তাহের মধ্যে সই করাতে চলেছে তারা। তাও যখন এত রিউমার উঠছে, তো সত্যি বলতে এখনও বোঝা যাচ্ছে না যে রবসানের ডিলটা কোথায় আছে। হয়তো আমরা লাস্ট তো আর 3 দিন বাকি, হয়তো কালকে বা পরশুর মধ্যে অ্যানাউন্সমেন্ট আমরা আসতে চলেছে, তখনই বুঝতে পারবো আসল ব্যাপারটা কী। তার মধ্যে যদি কোনো প্রপার আপডেট পাই সেই নিয়ে ভিডিও করছি। কিন্তু আজকে এআইএফএফ আর হিয়ারিংটা দেখার পর সত্যি বুঝতে পারছি না যে এসিএলে আমরা আদৌ খেলতে পারবো কি খেলতে পারবো না। আগেরবার ইরান না যাওয়ার জন্য ডিসকোয়ালিফাই হলাম, এবার যদি ব্যান খাওয়ার জন্য ডিসকোয়ালিফাই হয় তো আর কিছু বলার থাকবে না। তবে এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের এখন দুটো পাখির চোখ হওয়া উচিত। এক হচ্ছে এসিএল, যেটা অনেক দিন হয়ে আছে, আরেকটি হচ্ছে সুপার কাপ। কারণ সুপার কাপ থেকে একটা ডাইরেক্ট কোয়ালিফাইং রাউন্ড দিয়ে এসিএল খেলার চান্স থাকে। তো আপনাদের ইন্ডিয়ান ফুটবলে ভিডিওটা কেমন লাগলো বলুন, ও কী মতামত, ইন্ডিয়ান ফুটবল কি হতে পারে, অবশ্যই কমেন্টে জানান। টাটা।